আজ অনেকদিন পর দেখে মনে হলো যে হ্যাঁ কিছু একটা দেখলাম, কারণ আজকে প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট অবধি কিছু না কিছু ঘটেছে। আমার মনে আছে আগের সপ্তাহে কে আমি বলেছিলাম ঘুমের ওষুধ, কিন্তু আজকের পুরোই উল্টো, কারণ আজকের দেখে ঘুম ভেঙে যাবে। আজকের তে আমরা জানতে পেরেছি রোমান রিংসের নেক্সট চ্যালেঞ্জার কে হতে পারে। এছাড়া আজকের একের পর এক রিটার্ন ঘটেছে। তাছাড়া ডাব্লিউডাব্লিউর ফিউচার কাদের হাতে আছে সেটাও আজকের থেকে আমরা ধারণা পেয়েছি। মানে আজকের কে নিয়ে কথা বলতে মজা আসবে, কারণ আজকের আমাদের এন্টারটেইন করেছে। তাই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে ভিডিওটাও তোমাদের এন্টারটেইন করবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সামার স্ল্যামে সেথ রলিন্সকে হারানোর পর আজকের শুরু করেছিল আমাদের ওটিসি রোমান রেইন্স, যেখানে এসে সে আজকে সেথ রলিন্সকে অ্যাকনলেজ করেছিল, মানে সেথ রলিন্সকে তার ফ্লাওয়ার দিয়েছিল। এছাড়া সেথ রলিন্সকে এসে তার ব্রাদার বলেও অ্যাকনলেজ করে, এমনকি অডিয়েন্সকেও বলে যে তারা যদি চায় তারা তাহলে সেথ রলিন্সের গান গাইতে পারে। তো আমরা দেখতে পাই অডিয়েন্স সেথ রলিন্সের গান গাইতে শুরু করে দেয়, কিন্তু এরই মাঝখানে রোমান রেইন্সকে ইন্টারাপ্ট করে দেয় এলএ নাইট। আর এলএ নাইটও আজকে একটা ভালো পপ পেয়েছিল, আর এলএ নাইট রোমান রেইন্সকে এসেই বলে দেয় যে এতদিন ধরে সেথ রলিন্স আর এলএ নাইট দুজনই বলতো যে রোমান রিংস নিজের দমে কিছু করতে পারে না, কিন্তু সে রোমান রিংসকে কংগ্রাচুলেট করতে চায়, কারণ রোমান রিংস নিজের দমে সেথ রলিন্সকে হারিয়েছে। কিন্তু এরপরও সে রোমান রিংসকে ফ্রড বলে দেয়। আর তার সাথে সাথে এলএ নাইট এটাও বলে যে যেমন করে সে সেথ রলিন্সকে 1-on-1 ম্যাচে হারিয়েছে, মানে ব্লাড লাইনের হেল্প ছাড়া বা কারো হেল্প ছাড়া, সেইভাবে এলএ নাইট চায় যাতে রোমান রিংস তাকেও এইভাবে 1-on-1 ম্যাচে ফেস করে, যাতে ব্লাড লাইনের হেল্প ছাড়া এলএ নাইট রোমান রিংসকে ফেস করতে পারে। কারণ এর আগে যখন এলএ নাইট রোমান রিংসকে ফেস করেছিল তখন ব্লাড লাইনের কারণে এলএ নাইটকে হেরে যেতে হয়েছিল। তাই এবার যেইভাবে সে সেথ রলিন্সকে 1-on-1 নিজের দমে হারিয়েছে, তাই সে রোমান রিংসকে চ্যালেঞ্জ করে দেয় যে তোর মধ্যে যদি দম থাকে তাহলে আমাকেও 1-on-1 ম্যাচে এরকম নিজের দমে হারিয়ে দেখায়। এটা যে কোনো দিন হতে পারে, আজকে তে হতে পারে, নেক্সট উইকে হতে পারে, মানি ইন দ্য ব্যাংকে হতে পারে, বা তুই যদি চাস নেক্সট ইয়ারের রেসেলমেনিয়াতেও হতে পারে, অতদিনও আমি অপেক্ষা করতে পারি। তখন রোমান রিংস বলে যে প্রথম কথা হলো তুই আমাকে ফ্রড বলছিস কি করে? এখানে যদি কেউ ফ্রড থেকে থাকে তাহলে সেটা হচ্ছিস তুই, কারণ তুই নিজেকে মেগাস্টার বলিস, হাতে একটা ওয়ালমার্টের ঘড়ি পরে, তারপর ক্যামেরাম্যানকে বলে জুম ইন কর, দেখ মেগাস্টাররা কী ধরনের ঘড়ি পরে, এই বলে সে নিজের ঘড়ি ফ্লেক্স করতে থাকে। আর তারপর সে এলএ নাইটকে বলে যে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস, তুই কি করেছিস? ও তুই আমার কাজিনসদেরকে হারিয়েছিস, বাহ কংগ্রাচুলেশনস। আর সেটাও কি একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে, আর তার জন্য তুই ভাবছিস তুই এবার আমাকে চ্যালেঞ্জ করতে পারিস? দেখ প্রথম কথা হচ্ছে, না তো তুই কোনো টুর্নামেন্ট জিতেছিস, না তো তুই এমন কিছু করেছিস যে তুই একটা টাইটেল শট ডিজার্ভ করিস। আর তার সাথে সাথে রোমান রিংস ক্যামেরার দিকে তাকে এটাও বলে দেয় যে আমি এটা সবার উদ্দেশ্যে বলতে চাই যারা যারা ব্যাক স্টেজে আছে, এই টাইটেল শট পাওয়ার জন্য কিছু করতে হবে, শুধুমাত্র আমার নামে ব্যাক স্টেজে বাজে কথা বলে এই টাইটেল শটটা পাওয়া যাবে না। ইউ ডোন্ট গেট দ্য নাম্বার 1 কন্টেন্ডার স্পট বাই বিচিং অ্যান্ড মৌনিং। আর তারপর সে এলএ নাইটকে বলে তাই তুইও লাইনের পেছনে দাঁড়িয়ে থাক। এই বলে রোমান রিংস বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এলএ নাইট তখন রোমান রিংসকে আটকায়, বলে আমার আরও একটা কথা বলার আছে। আর এই বলে রোমান রিংসের সাথে এলএ নাইট নিজেকে কম্পেয়ার করতে শুরু করে দেয়। সবার প্রথমে এলএ নাইট শিল্ডের যে থিম সং, তার প্রথমে যে সিয়েরা হোটেল ইন্ডিয়া এক লিমা ডেল্টা, এটার মজা তুলতে থাকে। তারপর বলে যে তুই সেথ রলিন্স একই টিমে ছিলি আর তোদেরকে শিল্ড বলা হতো, তোরা আমার মতোই কিছু সুপারস্টারদেরকে শিল্ড করতে বা প্রোটেক্ট করতে ব্যবহার হতিস। আর তারপর তুই সেরকমই সুপারস্টার হতে চেয়েছিলি যেমন সুপারস্টার আমি, কিন্তু তুই কখনোই আমার মতো হতে পারিসনি, আমি সব ক্ষেত্রে তোর থেকে এগিয়ে। হ্যাঁ তুই হয়তো হতে পারিস এখন এই মুহূর্তে আমার থেকে অনেক উপরে আছিস, কারণ তোর কাছে টাইটেল আছে, কিন্তু এই টাইটেলটা যদি তোর কাছে না থাকে তাহলে তুই আমার ধারে কাছেও নেই। এইটা বলার পর আমরা দেখতে পাই এলএ নাইট সেখান থেকে চলে যায়, মানে এলএ নাইট আজকে রোমান রিংসকে উত্তপ্ত করে দিয়েছে। আর তারপর আমরা বুঝতেই পাচ্ছি যে এরপর এলএ নাইট আর রোমান রিংসের মধ্যে ফিউচারে কোনো একটা প্রোগ্রাম হতে চলেছে, কোনো একটা ম্যাচ হতে চলেছে। আর এলএ নাইট আজকে এটাও বলেছিল যে আমি যখন তোকে চ্যালেঞ্জ করছি তখন তুই আমার সামনে আসিস, তোর কোনো ব্লাড লাইন মেম্বারকে আমাদের মাঝখানে আবার ঢুকিয়ে দিস না। এরপর জীবন ইভেন্টস ভার্সেস ইথান পেজের মধ্যে একটা ম্যাচ আমরা দেখতে পাই, যেই ম্যাচটাকে প্রমোট করা হচ্ছিল এইভাবে যে এই ম্যাচে যে জিতবে সে ফিউচারে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটা শট পেতে পারে। আর যেহেতু এই ম্যাচে জীবন ইভেন্টস ছিল, তাই এই ম্যাচে হাই ফ্লাইং অ্যাকশন তো হতেই হতো। তো জীবন ইভেন্টসের তরফ থেকে এই ম্যাচে আমরা অনেক ইন্টারেস্টিং মুভ দেখতে পাই, কিন্তু ইথান পেজও এই ম্যাচে জীবন ইভেন্টসকে ভালো মতোই টক্কর দিচ্ছিল। আর দেখেই মনে হচ্ছিল যে দুজন সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ প্রোটেক্ট করে চলার চেষ্টা করছে, কিন্তু একজনকে না একজনকে তো হারতেই হতো। তো আমরা অবশেষে
এসে দেখতে পাই জীবন ইভেন্টস যখন তার ওজি কাটার লাগিয়ে দেয় ইথান পেজকে, তখন ইথান পেজ এই ম্যাচে হেরে যায়, জীবন ইভেন্টস এই ম্যাচটা জিতে সেলিব্রেট করতে থাকে। কিন্তু সেই সময় পেছন থেকে চলে আসে বিগ ক্যাশ। তো আমরা জানতাম যে বিগ ক্যাশের রিটার্ন আজকের রতে হতে চলেছে, তো বিগ ক্যাশ এখানে রিটার্ন করে, রিটার্ন করেই জীবন ইভেন্টসকে অ্যাটাক করে দেয়। আর শুধু অ্যাটাক করে না, খুব বাজেভাবে অ্যাটাক করে আর নিজের প্রেজেন্সকে ফিল করায়। সে যে এতদিন পর ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে সেইটা সে আজকে ফিল করাচ্ছিল সবাইকে। জীবন ইভেন্টসকে বাজেভাবে মেরে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে বিগ ক্যাশকে ব্যাকস্টেজে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে জীবন ইভেন্টসকেই কেন টার্গেট করলো। তখন বিগ ক্যাশ তার ইন্টারভিউতে বলেছিল যে 8 বছর তাকে একটা কর্নারে ফেলে রাখা হয়েছিল, 8 বছর ধরে সে কোনো অপরচুনিটি পায়নি, তাকে নিজেকে আবার এই জায়গায় নিয়ে আসতে হয়েছে রক বটম থেকে। তো সেই কারণে সে জীবন ইভেন্টসকে টার্গেট করেছে। জীবন ইভেন্টসের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা নেই, জীবন ইভেন্টস শুধুমাত্র তার রাস্তার বা তার পথের মাঝখানে চলে এসেছে। আর সে এটাও বলে দেয় যে জীবন ইভেন্টস তার প্রথম হতে পারে, কিন্তু জীবন ইভেন্টসকে দিয়ে শেষ না, কারণ সে এখানে বডিজ কালেক্ট করতে এসেছে। মানে আজকে পুরো ব্যাক স্টেজকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে বিগ ক্যাশ যে বিগ ক্যাশ আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। তো বিগ ক্যাশকে দেখে তো দুর্দান্ত শেপে মনে হচ্ছে, কিন্তু এই ক্যারেক্টারটার সাথে ডাব্লিউডাব্লিউ এরপর কী করে সেটা দেখার বিষয় হবে। কারণ এখান থেকে বিগ ক্যাশকেও যদি ডাব্লিউডাব্লিউ ফাম্বল করে দেয়, তাহলে বিগ ক্যাশের এরকম হিউজ একটা রিটার্ন দেখেও আমার মনে হয় না ফিউচারে লাভের লাভ কিছু হবে বলে। ক্যারেক্টারটাকে ঠিক মতো নিয়ে এগোতে হবে। আর এনজো আমোরেকে আজকে বিগ ক্যাশের সাথে দেখা যায়নি। ফিউচারে এনজো আমোরেও সম্ভবত বিগ ক্যাশকে জয়েন করতে পারে, কিন্তু আপাতত এনজো আমোরের কোনো চিহ্ন আজকের রতে তো দেখা যায়নি। এরপর আমরা ব্যাক স্টেজে রোমান রিংসকে দেখতে পাই উইথ দ্য ব্লাড লাইন, যেখানে রোমান রিংস আজকে ব্লাড লাইনকে বকা দিচ্ছিল, কারণ ব্লাড লাইন সামার স্ল্যামে তাদের 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা হেরে গেছিল। রোমান রিংস বলে আমাদের কাছে আপার হ্যান্ড থাকা সত্ত্বেও কী করে আমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হারতে পারি, এইভাবে হারলে কিন্তু কাজ হবে না। আর জেকব ফাটুকে তার সাথে সাথে বলে যে তুই রয়েস কিসকে কি নিজের ভাই নিজের পরিবার বলছিস? রয়েস কিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তুই আমার পরিবার, তুই রয়েস কিসের পরিবার না। রয়েস কিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা হলাম ব্লাড লাইন, আমরা শুধু আমাদের কথাই ভাববো, আমরা শুধু আমাদের ফ্যামিলির কথা ভাববো। আর বাইরের কাউকে বিশ্বাস করা যাবে না, তাই বাইরের কাউকে তোর ব্রেনের সাথে খেলতে দিস না, তোর ব্রেনের ভেতর ঢুকতে দিস না, তাদেরকে দেখিয়ে দে যে আমরা কী জিনিস। আর তারপর যখন এলএ নাইটের প্রসঙ্গ আসে, বলে এলএ নাইট এখন আমার মাথায় একটা প্রবলেম হয়ে বসেছে, তখন জিমি উসো বলে আমরা কি এলএ নাইটকে দেখে নেবো? রোমান রিংস বলে শান্ত হ, এলএ নাইটকে তোদের আর দেখতে হবে না, তোদের যখন দেখার সময় ছিল তোরা তখন দেখতে পারিসনি, তো এখন এলএ নাইটকে আমার হাতে ছেড়ে দেয়। আর আমি একটা কথা বলে রাখছি, এলএ নাইটকে কেউ টাচও করবি না। এই বলে রোমান রিংস সেখান থেকে চলে যায়, মানে এলএ নাইটকে ছুতে বারণ করে দেয় ব্লাড লাইনকে। তো তারপর আমরা দেখতে পাই এলএ নাইট সেখানে আসে। এলএ নাইট বলে আচ্ছা আমি শুনলাম আমাকে নাকি ছুতে বারণ করা হয়েছে, তো আমাকে এবার একা ছেড়ে দেওয়া হোক। এই বলে সে ব্লাড লাইনের মজা নিতে থাকে, এমনকি জে উসোরও মজা নিতে থাকে। তো জে উসোকে একটু ভয় দেখিয়ে এলএ নাইট সেখান থেকে চলে যায়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি রোমান রিংস আর এলএ নাইটের ফিউডটা ধীরে ধীরে বিল্ড করা হচ্ছে। তো এরপর এলএ নাইটই রোমান রিংসের নেক্সট চ্যালেঞ্জার হচ্ছে, এই বিষয়ে আর কোনো সন্দেহই নেই। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যায়নি, আমরা আরও একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখানে জেকব ফাটুর কাছে রয়েস কিস এসেছিল। রয়েস কিস বলছিল দেখ সামার স্ল্যামে যা হয়েছে আমি সব কিছু ভুলে যেতে পারি, আমরা আবার নতুন করে শুরু করতে পারি, কারণ তুই আমার ভাই। কিন্তু যেহেতু রোমান রিংস জেকব ফাটুকে বলে দিয়েছিল যে রয়েস কিসকে আর কোনোভাবে নিজের পরিবার বা ভাই না ভাবতে, তাই জেকব ফাটু বলে না তো তুই আমার ভাই, না তো তুই আমার পরিবার। আর হ্যাঁ, আজকে রয়ের মেইন ইভেন্টে তুই আমার সাথে একটা স্ট্রিট ফাইট কর, আর সেখানে আমি তোকে দেখে নিতে চলেছি। তো এইভাবে সে রয়ের মেইন ইভেন্টে একটা স্ট্রিট ফাইটের জন্য রয়েস কিসকে চ্যালেঞ্জ করে দেয়। আর আরেকটা কথা আমার মনে পড়লো এই মুহূর্তে, যে আজকে এই যে রয়েস কিস নামটা, সেটারও রোমান রিংস মজা নিয়ে নিয়েছিল, যে এটা কি স্টুপিড নেম রয়েস কিস। আরেকটা বিষয় যেটা হচ্ছে রোমান রিংস আজকে তার যে ব্যাকস্টেজ প্রোমোটা হয়েছিল, মানে ব্যাকস্টেজ সেগমেন্টটা হয়েছিল ব্লাড লাইনের সাথে, সেখানে সোলো সিকোয়াকেও মেনশন করেছিল যে সোলো সিকোয়া কোথায়, সোলো সিকোয়ার এখন আমার পাশে থাকা উচিত ছিল, ও আমার ছোট ভাই, ওকে আমি চা আনতে বলতাম, ও আমার জন্য চা আনতো, কফি আনতো, সেখানে সোলো সিকোয়া কোথায়? তো এইভাবে সোলো সিকোয়াকেও রোমান রিংস মেনশন করছে। তো ভবিষ্যতে দেখা যাক সোলো সিকোয়া কখনো ব্লাড লাইনে জয়েন করে কিনা। এরপর রয় আরও ইন্টারেস্টিং জিনিসপত্র ঘটতে শুরু করে, যেখানে সবার প্রথমে আমরা দেখতে পাই যে রাকেল রড্রিগেজ, রক্সেন পেরেস আর আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন লিভ মর্গান রিংয়ে যায়। রাকেল রড্রিগেজ যেহেতু নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাই সে তার চ্যাম্পিয়নশিপের মধ্যে বার্বড ওয়্যার লাগিয়ে রেখেছিল, মানে নিজের একটা কাস্টমাইজ টাইপের চ্যাম্পিয়নশিপ তৈরি করে নিয়েছিল। এছাড়া আমরা দেখতে পাই লিভ মর্গান নিজেকেও সেলিব্রেট করে যে সে কীভাবে ইয়োস্কাইকে হারিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে এটাও অ্যানাউন্স করে যে এরপর রক্সেন পেরেস সোলুরকাকে দেখে নিতে চলেছে। তো এরপর আমরা রক্সেন পেরেস আর সোলুরকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচটার কোনো এন্ডিং হয় না, কারণ এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে জাজমেন্টে মানে রাকেল রড্রিগেজ সোলুরকাকে অ্যাটাক করে দেয়, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার তারপর আমরা দেখতে পাই যে সোলুরকাকে তারা তিনজন মিলে অ্যাটাক করছিল, আর সোলুরকাকে বাঁচাতে তখন কে চলে আসবে, মানে বাঁচাতে না, মানে তারা যখন অ্যাটাক করছিল সোলুরকাকে আর লাস্টে নিজেদের ভিক্টরি সেলিব্রেট করছিল, তখন সেখানে রিটার্ন হয়
দ্য ম্যান বেকে লিঞ্চের। তো বেকে লিঞ্চ আবার রতে ফিরে এসেছে, আর এবার সে আর হিল হয়ে ফিরে আসেনি, সে একজন ফেস সুপারস্টার হয়ে ফিরে এসেছে। তো বেকে লিঞ্চ তারপর যখন রিংয়ে যায় তখন রাকেল রড্রিগেজ সবার প্রথমে তার সামনে গিয়ে দাঁড়ায়। তখন বেকে লিঞ্চ বলে, তোর কি মনে হয় যে আমি তোর চ্যাম্পিয়নশিপের জন্য এসেছি? এই চ্যাম্পিয়নশিপটাকে আমার যতটা রেলিভেন্ট বানানোর ছিল, এই চ্যাম্পিয়নশিপটাকে আমার যতটা পপুলার বানানোর ছিল, আমি সেটা বানিয়ে নিয়েছি। তো আমি আর এই চ্যাম্পিয়নশিপটার জন্য আসিনি, কিন্তু সুইট হার্ট আমার এখন এই চ্যাম্পিয়নশিপটা চাই। এই বলে সে লিভ মর্গানের দিকে পয়েন্ট করে, আর সেটা জানিয়ে দেয় যে এরপর তার নজর আছে লিভ মর্গানের চ্যাম্পিয়নশিপের দিকে। তো লিভ মর্গান তখন বলতে থাকে যে সে হলো গ্রেটেস্ট ওমেন্স চ্যাম্পিয়ন অফ অল টাইম। তো বেকি লিঞ্চ বলে, দেখ তুই আরও 100 দিনের জন্য যাতে চ্যাম্পিয়নশিপ নিজের কাছে শুধুমাত্র ধরে বসে না থাকতে পারিস, তো সেই কারণেই আমি এসেছি। কারণ এর আগে লিভ মর্গান বলেছিল যে লিভ মর্গানের কাছে এখন আর কোনো চ্যালেঞ্জার নেই, সে আর কোনো চ্যালেঞ্জার খুঁজে পাচ্ছে না, তো তাকে চ্যালেঞ্জ করতে বেকি লিঞ্চ এসেছে। আর বেকি লিঞ্চ এটাও বলে যে তুই কোনো গ্রেটেস্ট চ্যাম্পিয়ন না, তুই হলি দ্য ওর্স্ট ওমেন্স চ্যাম্পিয়ন অফ অল টাইম। আর এটা শুধু আমি বলছি না, এটা প্রত্যেকে বলছে। আর চ্যাম্পিয়নরা শুধুমাত্র বসে বসে ফ্লার্ট করে না, চ্যাম্পিয়নরা ফাইটও করে। তো এরপর আমরা দেখতে পাই যে যখন বেকি লিঞ্চ তাকে টার্গেট করছিল বা তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছিল, তখন লিভ মর্গান একদম চুপচাপ সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে তার জাজমেন্ট ডেকে নিয়ে। কিন্তু যেতে যেতেও বেকি লিঞ্চ আজকে লিভ মর্গানকে ছাড়েনি, কারণ বেকি লিঞ্চ বলে যে জানিস তো তুই তো তোর গ্রুপেও সেরা না, তোর গ্রুপেও তোর থেকে ভালো চ্যাম্পিয়ন আছে, এমনকি ডমিনিকের সাথে যারা ঘুমিয়েছে তাদের মধ্যেও তুই সেরা চ্যাম্পিয়ন না। তো আজকে তো পুরো বেকি লিঞ্চ লিভ মর্গানের অপমান করে দিয়েছে। কিন্তু লিভ মর্গান যখন সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করছিল, তখন আমরা দেখতে পাই সেখানে রিটার্ন হয়ে যায় স্টেফিনি ভ্যাকারের। তো পেছন থেকে স্টেফিনি ভ্যাকারের রিটার্ন হয়। তো লিভ মর্গানের তো সারপ্রাইজ হওয়া আরও বাকি ছিল। তো লিভ মর্গান তখন স্টেফিনি ভ্যাকারের থেকে বাঁচতে রিংয়ে যায়, কিন্তু রিংয়ের ভেতর বসেছিল বেকি লিঞ্চ। তো স্টেফিনি ভ্যাকার তাকে তাড়া করে, স্টেফিনি ভ্যাকার, রক্সেন পেরেস, রাকেল রড্রিগেজ সবাইকে মেরে রিংয়ে গিয়ে সে লিভ মর্গানকেও পেটায়। তো আজকে জাজমেন্টের উপর স্টেফিনি ভ্যাকারের আপার হ্যান্ড ছিল। তারপর যখন জাজমেন্টে পালিয়ে যাচ্ছিল, তখন স্টেফিনি ভ্যাকারের পেছনে এসে দাঁড়িয়ে যায় বেকি লিঞ্চ। তো বেকি লিঞ্চের দিকে তাকিয়ে স্টেফিনি ভ্যাকার বলে যে তুই আমার রাস্তা থেকে সরেই দাঁড়া। আর বেকি লিঞ্চ বলে, নয় তো কি। তো এই বলে আমরা দেখতে পাই স্টেফিনি ভ্যাকার আর বেকি লিঞ্চের মধ্যে একটা ফেস অফ হয়, আর সম্ভবত এদের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হতে পারে, বা হয়তো স্টেফিনি ভ্যাকার, লিভ মর্গান আর বেকি লিঞ্চের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচের দিকেও আমরা যেতে পারি। কিন্তু হ্যাঁ, আজকে এই দুটো রিটার্নের পর রয়ের ওমেন্স ডিভিশন তো পুরো স্ট্যাগ হয়ে গেছে। মানে এবার রয়ের ওমেন্স ডিভিশনকে দেখতেও মজা আসবে। আর যেই চ্যালেঞ্জার এতদিন ধরে লিভ মর্গান খুঁজছিল, যে লিভ মর্গান নাকি এতদিন কোনো চ্যালেঞ্জার পাচ্ছিল না বলেই সে তার টাইটেল ডিফেন্ড করে না, এবার তো তার সামনে পরপর দুটো চ্যালেঞ্জার আছে, আর দুজনই বড় লেভেলের চ্যালেঞ্জার। তো লিভ মর্গান এবার তো সমস্যার মুখে পড়তে চলেছে। এরপর আমরা ব্রক লেসনারের একটা ভিডিও প্যাকেজ দেখতে পাই, যেখানে ব্রক লেসনারকে অনেক সুপারস্টার ইনক্লুডিং রোমান রিংস ট্রিবিউট জানাচ্ছে, তাদের কেরিয়ারে ব্রক লেসনারের অবদান কতটা সেটা জানাচ্ছে। মানে দেখেই বোঝা যাচ্ছিল যে ব্রক লেসনার অবশেষে ডাব্লিউডব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে, আর অফিসিয়ালি হয়তো সেটাই আজকে ডাব্লিউডব্লিউ দেখানোর চেষ্টা করছিল। তো আমরা দেখতে পাই সেই ভিডিওটাকে পল হেমন দেখছিল, কিন্তু সেই সময় পল হেমনের সামনে এসে দাঁড়ায় ওভা ফেমি। আর ওভা ফেমি বলে যে আমি ব্রক লেসনারকে একটা কথা কখনোই বলতে পারিনি, কিন্তু ব্রক লেসনার আমাকে যেই যে কথাগুলো বলেছে, আমাকে যেভাবে সাহায্য করেছে আর আমাকে যেইভাবে সাপোর্ট করেছে, সেটার জন্য আমি ব্রক লেসনারকে থ্যাংক ইউ বলতে চাই। তাই নেক্সট টাইম পল হেমন যখন ব্রক লেসনারের সাথে দেখা করবে, তখন যেন ব্রক লেসনারকে ওভা ফেমির হয়ে থ্যাংক ইউ বলে দেয়। আর পল হেমনও ওভা ফেমিকে কংগ্রাচুলেট করে, আর তারপর ওভা ফেমি বেরিয়ে আসে। ওভা ফেমি বলে যে আমি এতদিন ব্রক লেসনারকে ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম যেহেতু রেসলমেনিয়ায় আমি ব্রক লেসনারকে হারিয়েছিলাম, তাই ব্রক লেসনার আমার প্রতি জেলাস ছিল, তাই হয়তো আমাকে বিরক্ত করছিল এতদিন। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি যে ব্রক লেসনার আসলে আমাকে পরীক্ষা করার চেষ্টা করছিল যে আমি আদৌ ক্যাপেবল কিনা ব্রক লেসনারের জায়গাটা নেওয়ার জন্য। রেসলমেনিয়ায় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, ক্যান ওভা ফেমি সুইম? মানে ওভা ফেমি কি ব্রক লেসনারের মতো সুপারস্টারদের সাথে রিংয়ে টিকতে পারবে? কিন্তু তারপর যা যা ঘটেছে, আর তারপর সামারস্ল্যামে যে প্রশ্নটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, হাউ লং ক্যান ইউ হোল্ড ইউর ব্রেথ? মানে তুমি কতক্ষণ বা কোন লেভেল অবধি যেতে পারো ব্রক লেসনারের সাথে? আর ব্রক লেসনার আমাকে হেল ইন আ সেলের ভেতর একদম জলের গভীরে নিয়ে গেছে, কিন্তু আমি সেই গভীর থেকে সাঁতার কেটে উপরে উঠেছি। আর তারপর ব্রক লেসনার আমাকে যে টর্চটা পাস করেছে, সেই টর্চটা থেকে আমি বুঝতে পেরেছি যে আমি হলাম এখন ডাব্লিউডব্লিউর ফিউচার, আর ব্রক লেসনার মানে দ্য বিস্ট এবার ফাইনালি রেস্ট নিতে পারে। আর তারপর সেটাও বলে, এই যে টর্চটা আমাকে পাস করা হয়েছে, আমি এটাকে লিড করব, আমি হলাম নিউ জেনারেশনের লিডার। আর যদি কারো প্রবলেম থাকে আমার থেকে, বা আমি যে লিডার এই কথাটাই যদি কারো প্রবলেম থাকে, তাহলে সে আমাকে এসে চ্যালেঞ্জ করতে পারে বা আমার মুখোমুখি এসে দাঁড়াতে পারে। তো এইভাবে ওভা ফেমি নিজের প্রোমো শেষ করে যখন বেরাচ্ছিল, তখন আমরা দেখতে পাই একদম এন্ট্রেন্সের শুরুতে ভিশনের থিম মিউজিক বেজে ওঠে, আর সেখানে অস্টিন থিওরি আর ব্রন ব্রিকার বেরিয়ে আসে। তো অস্টিন থিওরিকে তো ওভা ফেমি পাত্তাই দেয় না, কিন্তু ব্রন ব্রিকারের সাথে ওভা ফেমির একটা ইন্টেন্স ফেস অফ হয়, যেখানে ব্রন ব্রিকার তো ওভা ফেমির থেকে চোখ সরাচ্ছিলই না। তো আমরা দেখতে পাই কোনোভাবে অস্টিন থিওরি ব্রন ব্রিকারকে সেখান থেকে নিয়ে যায়, যেহেতু ব্রন ব্রিকারের সাথে আজকে জো হেনরির একটা ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচে তো ব্রন ব্রিকারের একদম মানে নজরই ছিল না, মানে সেই ম্যাচে কোনো মনই ছিল না
না ব্রন ব্রেকারের। ব্রন ব্রেকার তো শুধুমাত্র ওবা ফেমিকে দেখছিল, আর কেনই বা দেখবে না, এই ইন্টেন্সিটিটা কেন হবে না, কারণ এই জায়গাটা ব্রন ব্রেকারের হতে পারতো। ব্রন ব্রেকার ওবা ফেমির আগে মেন রোস্টারে এসেছিল, ব্রন ব্রেকারকে ফিউচার বলা হতো। আজকে যে জায়গায় এসে ওবা ফেমি দাঁড়িয়ে আছে সেই জায়গাটা ব্রন ব্রেকারের হতে পারতো, নিউ জেনারেশনের লিডার সে হতে পারতো, কিন্তু সেটা এখন ওবা ফেমিকে বলা হচ্ছে। আর এই কারণেই ব্রন ব্রেকারের হয়তো কোথাও না কোথাও খারাপ লাগছে। তো আমরা দেখতে পাই জো হেনরিকে তো ব্রন ব্রেকার একদম ডিস্ট্রয় করে ছেড়ে দিয়েছে, জো হেনরিকে খুব সহজে ব্রন ব্রেকার হারিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর তারপর আমরা দেখতে পাই অস্টিন থিওরি এসে জো হেনরিকে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু সেই সময় অস্টিন থিওরিকে পেছন থেকে অ্যাটাক করে দেয় আকিরা তোজাওয়া। তো আজকে আকিরা তোজাওয়াকে আলাদাই লেভেলে লাগছিল, তার ভেতর কি ভূত চলেছিল, যেহেতু ওটিসকে আগের সপ্তাহে অস্টিন থিওরি ইনজিওর্ড করে দিয়েছিল, তো সেই কারণে ওটিসের বদলে নিতে আকিরা তোজাওয়া এসেছিল। তো ম্যাক্সিন রুপরি কোনোভাবে অস্টিন থিওরিকে সেখান থেকে টেনে টুনে বের করে, আর অস্টিন থিওরি যেতে যেতে বলে ও আমাকে আজকে সরি নিল বলে তুই বেঁচে গেলি আকিরা তোজাওয়া। তো এইভাবে দেখে মনে হচ্ছে হয়তো আকিরা তোজাওয়া আর অস্টিন থিওরির মধ্যে কোনো একটা গল্প দেখানো হবে। তো ব্যাক স্টেজে আমরা আবার দেখতে পাই ব্রন ব্রেকারকে, যেখানে ব্রন ব্রেকার এসে পল হেমনকে বলে যে ওবা ফেমি কোথায়, ওবা ফেমি আজকে আমার পথের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, আর আমি সেটার জন্য ওবা ফেমির সাথে কিছু একটা করতে চাই। পল হেমন তখন বলে আমি কি করে জানবো যে ওবা ফেমি কোথায়? তখন ব্রন ব্রেকার একটু মজা করেই বলে ও হ্যাঁ তাও তো ঠিক, সরি আমি তো ভেবেছিলাম ওবা ফেমি এখন তোমার নিউ বেস্ট ফ্রেন্ড। এই বলে ব্রন ব্রেকার সেখান থেকে চলে যায়। মানে ব্রন ব্রেকার পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে পল হেমন তাদেরকে পাত্তা না দিয়ে এতদিন ব্রক লেসনারের সাথে ছিল, আর এখন ওবা ফেমির সাথে নিজের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। তো ব্রন ব্রেকারের মাথায় কিছু তো একটা চলছে, আর ফিউচারের জন্য কিছু তো একটা কুক করছে ডাব্লিউডাব্লিউই। আর খুব সম্ভবত আমরা এরপর ওবা ফেমির যে ম্যাসিভ ফিউডটা দেখতে চলেছি সেটা হয়তো ব্রন ব্রেকারের এগেনস্টেই হবে। তো দেখা যাক এই ফিউডটা যদি হয়, এই ফিউডটার জন্য আমি অন্তত ইন্টারেস্টেড আছি। আমার তো এক্সাইটমেন্ট হচ্ছে ব্রন ব্রেকার আর ওবা ফেমির মধ্যে একটা ম্যাচ, বা তাদের মধ্যে যে ফিউডটা হবে সেখানে যে ইন্টেন্সিটিটা থাকবে সেইটা দেখার জন্য। তো দেখা যাক এই ফিউডটাকে কবে দিয়ে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি শুরু করে। এরপর আমরা আমাদের ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন চ্যাড গেবিলকেও দেখতে পাই, যেখানে সে সবাইকে থ্যাংক ইউ বলতে এসেছিল, সে অডিয়েন্সকে থ্যাংক ইউ বলছিল, সে পেন্টাকে থ্যাংক ইউ বলছিল, সে তাদেরকে থ্যাংক ইউ বলছিল যারা কিনা প্রথম থেকে তার সাথে ছিল। এটা তার প্রথম চ্যাম্পিয়নশিপ ভিক্টরি, কিন্তু যখন তার কেরিয়ারে ডাউনফল চলছিল, যখন তার কেরিয়ার ভালো চলছিল না, যখন সে শর্টি জি ছিল, তখন যারা তাকে সাপোর্ট করেছে তাদের সবাইকে সে থ্যাংক ইউ বলছিল। এরপর আমরা দেখতে পাই পেন্টা সেখানে বেরিয়ে আসে, আর পেন্টাও তাকে তার ফ্লাওয়ার্স দেয়, পেন্টাও বলে যে সে এটা ডিজার্ভ করে। আর এই বলতে বলতে পেন্টা একটা কথা বলে যে সে হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লুচাডোর এভার। তো যখন তাকে গ্রেটেস্ট লুচাডোর বলা হয় তখন সেখানে বেরিয়ে আসে ডমিনিক আর জেডি ম্যাকডোনা। ডমিনিক বলে কাকে গ্রেটেস্ট লুচাডোর বলা হচ্ছে, যে কিনা নিজের মার্কস একজনের কাছে হেরে গেছিল আর তার কাছে পেন্টা হেরেছে, তার মানে পেন্টা কতটা বাজে দেখো। তো তখন জেডি ম্যাকডোনা বলে যে তোদের মধ্যে যদি দম থাকে আমাদেরকে তোরা যখন ইচ্ছা চ্যালেঞ্জ করতে পারিস, আমরা তো সবসময় রেডি। চ্যাড গেবিল বলে আচ্ছা সবসময় রেডি, তাহলে আয় এখনই আমরা ম্যাচ করে নিই। আর এইটাকে ডমিনিক মিস্ট্রিও অ্যাকসেপ্টও করে নেয়। তো তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে একদিকে ছিল ডমিনিক মিস্ট্রিও আর জেডি ম্যাকডোনা, আর একদিকে ছিল পেন্টা আর চ্যাড গেবিল। তো এই ম্যাচটা শুরু হয়, এই ম্যাচের গল্প এটাই ছিল যে চ্যাড গেবিল বারবার ডমিনিককে অ্যাঙ্কেল লকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ডমিনিক কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছিল। তো ম্যাচে হাই ফ্লাইং অ্যাকশন ছিল, ঠিকঠাক ম্যাচ ছিল, ডিসেন্ট ম্যাচ ছিল। ম্যাচের শেষে আমরা দেখতে পাই ডমিনিক একটু চিটিং করার চেষ্টা করে, যেখানে সে যে রিং বেলটা আছে, রিং বেলের যে হ্যামারটা আছে সেই হ্যামারটাকে নিয়ে চলে আসে, তারপর সে তার মানে সে সেই হ্যামারটাকে জুতোর মধ্যে আটকে 619 মারার চেষ্টা করছিল, কিন্তু চ্যাড গেবিল আজকে রেডি ছিল, আর চ্যাড গেবিল আজকে ডমিনিকের সেই মুভটাকে আটকে দেয়। আর এইভাবে আমরা দেখতে পাই যে চ্যাড গেবিল আর পেন্টা এই ম্যাচটাকে জিতে সেলিব্রেট করতে থাকে। তো দেখা যাক চ্যাড গেবিলের এরপর নেক্সট গল্প কীভাবে হয় বা কার সাথে হয়। কিন্তু এরপর যদি মেন ইভেন্টের কথা বলা হয়, তো মেন ইভেন্টে আমরা দেখতে পাই একটা স্ট্রিট ফাইট। যেমন বলেছিলাম যে আজকে জেকব ফাটু আর রয় স্কিজের মধ্যে একটা স্ট্রিট ফাইট হওয়ার কথা ছিল, তো মেন ইভেন্টের সেই স্ট্রিট ফাইটটা শুরু হয়। আর অ্যাকচুয়ালি ব্রুটালিটি ছিল এই স্ট্রিট ফাইটে। আমরা দেখতে পাই এই দুইজন ওয়ারিয়ার, এই দুইজন হেভিওয়েট, দুজনকে বাজেভাবে মারার চেষ্টা করছিল। তারা ব্যারিকেটের ইউজ করেছে, যেখানে আমরা দেখতে পাই যে রয় স্কিজ জেকব ফাটুকে ব্যারিকেটের থ্রু ফেলে দিয়েছিল। এছাড়া এই ম্যাচে চেয়ারের ব্যবহার করা হয়েছে, কেন্ডো স্টিকের ব্যবহার করা হয়েছে, রিংয়ে তো চেয়ারের লাট লাগিয়ে দেওয়া হয়েছিল যার উপর একে অপরকে তারা তুলে তুলে ফেলছিল। এছাড়া এই ম্যাচে টেবিলের ব্যবহারও আমরা দেখতে পেয়েছি, আর টেবিলের ব্যবহার করেই তো এই ম্যাচটা শেষও হয়, যখন আমরা দেখতে পাই সবার প্রথমে রয় স্কিজকে টেবিলের থ্রুতে জেকব ফাটু ফেলে, আর তারপর জেকব ফাটু তার যে মুন সল্ট সেটা রয় স্কিজের উপর লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পর রয় স্কিজকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। কিন্তু এই ম্যাচটা জিতে যাওয়ার পরও জেকব ফাটুর রাগ শান্ত হয় না, কারণ আজকে তো জেকব ফাটু রয় স্কিজকে শুধু মারতে এসেছিল। তো আমরা দেখতে পাই মানে পিন করে জেতেনি, অ্যাকচুয়ালি তার যে টঙ্গান ডেথ গ্রিপ, সেই টঙ্গান ডেথ গ্রিপ লাগিয়ে ম্যাচটা
ম্যাচটাকে জিতেছিল, কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যখন রিং বেল বেজে গেছিলো তখনও সেই টঙ্গান ডেথ গ্রিপ থেকে রয়েস কিসকে ছাড়ছিল না। তখন আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো রেফারি চলে আসে, তাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হয়। তো রয়েস কিসকে একবার তো জেকব ফাটু ছেড়ে দেয়, কিন্তু একটু পরে আমরা দেখতে পাই রয়েস কিসকে আবার সে টঙ্গান ডেথ গ্রিপে আটকে দেয়। তখন রয়েস কিসের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রয়েস কিসকে রিংয়ের কর্নারে নিয়ে যায়, তার গলায় একটা চেয়ার আটকায়, চেয়ার আটকে সেই চেয়ার দিয়ে তার যে রিংয়ের কর্নারে যে মুভটা মারে, যেটা তার পেছন দিয়ে সেই মুখের মধ্যে যে মুভটা হয় আর কি, নামটা আমি ভুলে গেছি, সেটা দুবার হিট করে। আর রয়েস কিসের অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়। তো সেই সময় তাকে আটকানোর জন্য সেখানে সিকিউরিটিরা চলে আসে, রেফারিরা চলে আসে, এমনকি অ্যাডাম পিয়ার্সও চলে আসে। তো আমরা দেখতে পাই তাকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু যেতে যেতে সে রয়েস কিসকে আরও একবার মেরেই যায়। তো এইটা দেখার পর আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে রোমান রেইন্স, আর রোমান রেইন্স আজকে জেকব ফাটুকে অ্যাকনলেজ করে, মানে একদম এন্ট্রেন্স থেকে। রোমান রেইন্স এন্ট্রেন্স থেকে উইথ ওয়ান্সের সাইন দেখায়, জেকব ফাটু রিংয়ে দাঁড়িয়ে উইথ ওয়ান্সের সাইন দেখায়। তারপর জেকব ফাটু বলে ইয়েস, মানে সে রোমান রেইন্সের অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে। তো রোমান রেইন্স তারপর খুব আনন্দের সাথে যখন ব্যাক স্টেজে যাচ্ছিল, তখন আমরা একদম রয়ের শেষে দেখতে পাই যে সেখানে রোমান রেইন্সের অপেক্ষা করছিল রে মিস্টেরিও। রে মিস্টেরিও রোমান রেইন্সকে বলে আশা করি তুমি এটা জানো যে আমি হলাম ট্রিপল এইচ জেনারেল ম্যানেজার। রোমান রেইন্স বলে এখন জেনে গেলাম। তো তারপর দুইজন হাত মেলায়, আর রে মিস্টেরিও বলে যে আমি চাই ট্রিপল এতে কিছু তোমার দ্বারা রান হোক। আর এই বলে সে রে মিস্টেরিওর সাথে কথা বলতে চলে যায়, মানে রোমান রেইন্স রে মিস্টেরিওর সাথে ট্রিপল এর ব্যাপারে কথা বলতে গেছে। তার মানে ডাব্লিউডাব্লিউ এটারও হিন্ট দিয়ে দিয়েছে যে আমরা সম্ভবত রোমান রেইন্সকে ট্রিপল এতেও দেখতে পেতে পারি। সামনে যেহেতু ট্রিপল এর একটা মেগা ইভেন্ট আসছে, ট্রিপল এ মেনিয়া, তো সেইখানে সম্ভবত রোমান রেইন্সের কোনো একটা রোল থাকতে পারে, যেইটা টিজার আজকে ডাব্লিউডাব্লিউ দিয়ে দিয়েছে। আর এইভাবেই একটা ক্লিফ হ্যাঙ্গারের সাথে আজকে র শেষ হয় যে রোমান রেইন্স কি ট্রিপল এতে যেতে চলেছে, বা ট্রিপল এর সাথে রোমান রেইন্সের কিছু একটা ক্রস ওভার হবে, মানে কি হতে চলেছে, সেই ক্লিফ হ্যাঙ্গারের সাথেই আজকে র শেষ হয়। আজকের র একটু ওভার টাইম চলে গেছিলো, মানে 8 মিনিট মতো আজকে র একটু বেশি হয়েছিল অন্য রয়ের থেকে, মানে র 2.5 ঘন্টার হয়, কিন্তু আজকে 2 ঘন্টা 38 মিনিট চলেছিল। তো যেমন বললাম আজকে রয়ের প্রথম থেকে শেষ অবধি আজকে অনেক কিছু ছিল, অনেক কিছু কথা বলার মতো ছিল, তার জন্য আজকের ভিডিওটাও একটু বড় হয়ে গেল। কিন্তু এরকম এন্টারটেইনিং র দেখতে সত্যি ভালো লাগে। আর আমি তো এবার স্ম্যাকডাউন থেকেও ভালো কিছুই আশা করছি, কারণ স্ম্যাকডাউনেও আমরা দেখতে পেয়েছি কেভিন ওয়েন্স, কোডি রোডস, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন সবাই রিটার্ন হয়ে গেছে, নিকি বেলের হিল টার্ন হয়ে গেছে। তো স্ম্যাকডাউন থেকে চেলসি গ্রিন নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো স্ম্যাকডাউন থেকেও আমি একটু ভালো কিছুই আশা করছি, কিন্তু আজকের র পুরো স্যাটিসফাই করে দিয়েছে। তো আজকের র তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমার তো আজকের র দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। কিন্তু তোমাদের যদি ভিডিওটা দারুণ আর দুর্দান্ত লাগে, ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে পারলে শেয়ার করো। যদি হাইপ পয়েন্ট বেঁচে থাকে ভিডিওটাকে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই বলো আজকের র নিয়ে তোমাদের মতামত কি, আজকের র তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।